বিছানায় শুয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলাম, যত দ্রুত সম্ভব আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব না। দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে, আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে। না, তা কখনোই হতে দেওয়া যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়া সব দিক থেকে ওর চেয়ে ভালো, সুন্দরী, শিক্ষিত, স্মার্ট। বারান্দা থেকে ঘরে চলে আসলাম, এসে দেখি নীরা ঘুমিয়ে পড়েছে। শাড়িটা ওর শরীরে ঠিক মতন নেই। আমি কোনো রকমে দ্রুত ওর আঁচলটা ঠিক করে দিতে যাব, তখনই নীরা চোখ মেলে তাকালো। আমি হাতটা সরিয়ে নিলাম। নীরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজেই শাড়িটা ঠিক করে শুয়ে পড়লো। আবার আমিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। নীরা বলে উঠল, চাদরটা শরীরে টেনে নিন, খুব ঠান্ডা পড়েছে। আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চুপ করে শুয়ে থাকলাম। কিছু সময় পর নীরা নিজেই চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাঁচের চুরির শব্দ আমার কানে ভেসে আসলো। নীরব ঝিরঝির বৃষ্টির শব্দের সাথে ওর চুরির শব্দটা খুব দারুণ লাগলো। অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো মনের ভিতর। আমি নীরার জায়গায় দিয়াকে চিন্তা করতে শুরু করলাম। আচ্ছা, দিয়াকে কি চুড়িতে এত সুন্দর লাগবে? পরক্ষণেই চিন্তা করলাম, আমি এসব কি ভাবছি? দিয়া একজন আধুনিক মেয়ে, আর আমিও আধুনিক ছেলে। এসব চিন্তা করা মোটেও ঠিক না। দিয়া ঠিকই বলে, দেশে এসে আমার কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঠান্ডার বৃষ্টির কারণে খুব ভালো ঘুম হলো। অনেক দেরিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নেই। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। নীরাকে দেখলাম না বিছানায়, তার মানে ও আগেই উঠে গেছে। আমিও বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হতেই নীরা বলল, নাস্তা রেডি করছি, এসে খেয়ে নিন। যতটুকু পারলাম খেয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। বন্ধুদের সাথে রাগ করে কি থাকা যায়? আমিও পারলাম না। আর বন্ধুরাও তো ওই দিন ঠিকই বলেছিল, বন্ধুরা অনেক কিছুই বলতে পারে। নতুন বিয়ে করার পর বন্ধুরা অনেক রকম মজা করতেই পারে, কিন্তু ওরা তো জানে না আসলে আমি যে কতটা সমস্যার মধ্যে আছি। ভাবতে ভাবতে বন্ধুদের ফোন দিতে শুরু করলাম। অল্প সময়ের ভিতরে সব বন্ধুরা চলে আসলো। সবাইকে নিয়ে আড্ডা দিলাম। সবাই মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব, মজা করব, আর আমাকে নাকি পার্টি দিতে হবে। আমিও মন ভালো করার জন্য রাজি হয়ে গেলাম। সবাই মিলে ডিসিশন নিলাম কোনো রিসর্টে যাব। যেমন ভাবা তেমন কাজ। মনকে ফুরফুরে করতে চলে এলাম একটা রিসর্টে। সারাদিন ঘোরাঘুরি, মজা মাস্তি করলাম সবাই। বাসায় ফিরে আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। কলিং বেল দিতেই নীরা এসে দরজা খুলে দিল। আমি সোজা রুমে ঢুকে গেলাম। নীরাও পিছু পিছু আসলো। এসে বলল, খাবেন না? আমি বললাম, খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। নীরা রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নীরা শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, খেয়েছো? নীরা মাথা নাড়িয়ে বলল, না। আমি আর কিছু বললাম না। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। অনেকক্ষণ চ্যাটিং এর পর দিয়াকে বললাম, চলো কাল কোথাও ঘুরতে যাই। দিয়া বলল, না, সম্ভব না, কাল আমার পরীক্ষা আছে ভার্সিটিতে, অন্য কোনো দিন যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর কিছু সময় চ্যাটিং করে দিয়াকে বললাম, শুয়ে পড়ো, কাল পরীক্ষা, রাত জাগতে হবে না। বলে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। নীরা চা নাস্তা করে দিল। আমি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আর নীরাকে বললাম ফিরতে রাত হবে, খেয়ে নিতে। ও কিছু বলল না। বন্ধুদের সাথে আড্ডা দিতে গল্প করতে দুপুর হয়ে গেল। সবাই মিলে দুপুরে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টের দিকে রিক্সা নিয়ে যাচ্ছি। এমন সময় দেখলাম দিয়াকে। দিয়া রিক্সা নিয়ে যাচ্ছে, কিন্তু ওর ভার্সিটি তো অন্যদিকে। আমি পকেট থেকে ফোন বের করে দিয়াকে কল দিলাম। দিয়া ফোন ধরতেই আমি জিজ্ঞেস করলাম, ভার্সিটিতে গেছো? দিয়া বলল, হ্যাঁ, এই তো ভার্সিটির সামনে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। দিয়া এভাবে আমাকে মিথ্যা বলতে পারলো? কিন্তু কেন মিথ্যা বলা? আমি কখনো ভাবতেও পারিনি দিয়া এমনটা করতে পারে। আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে। বন্ধুদের বললাম, তোরা লাঞ্চ কর, আমি একটু আসছি। বলি দিয়ার পিছু নিলাম। দিয়া রিক্সা গিয়ে থামলো একটা মার্কেটের সামনে। আমিও একটু দূরে আমার রিক্সাটাকে থামাতে বললাম। দিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হতেই দিয়া দৌড়ে তার বুকে ছুটে গেল। এমন দৃশ্য দেখবো আমি কখনো ভাবিনি। শুধু যদি বুকে ছুটে গিয়ে ক্ষান্ত হতো তবুও মেনে নিতে পারতাম, কিন্তু প্রকাশ্য দিয়া সেই ছেলেটাকে কিস করলো। এমন দৃশ্য দেখার পরে কোনো প্রেমিকের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না।
চোখ দুটো যেন আমার বন্ধ হয়ে আসছিল। কি হচ্ছিল এসব আমার সাথে? কোনো কিছুই আমার সাথে যাচ্ছিল না, সবই যেন আমার বিপরীত। দিয়া এমনটা কি করে করতে পারলো? আমার মাথায় সে সময় কোনো কিছুই কাজ করছিল না। ইচ্ছে করছিল গিয়ে দিয়াকে প্রশ্ন করতে, কেন এমনটা করলো আমার সাথে, কিন্তু তা করতে পারলাম না। ওর প্রতি নারীদের প্রচণ্ড ঘৃণার সৃষ্টি হয়ে গেছিল সেই সময়। ওখানে না দাঁড়িয়ে আমি সোজা বন্ধুদের কাছে চলে গেলাম। রাগে পুরো শরীর পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে দিয়ার গলাটা চেপে ধরে প্রশ্ন করতে, এটাই কি তোমার আধুনিকতা? কোনোভাবেই যেন নিজেকে আর আটকাতে পারছিলাম না। না পারছিলাম পরিবারের মানুষগুলোর দেওয়া আঘাত নিতে, না দিয়ার দেওয়া আঘাতটা। সেই রাতে বন্ধুদের সাথে প্রচণ্ড ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে বাসায় ফিরি। কলিং বেলটা কয়েকবার চাপতেই নীরা দরজা খোলে। আমি সোজা চলে যাই রুমের ভিতর। রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে পড়ি। মাথাটা কেমন যেন ঘুরছিল। নীরাও আমার সাথে সাথে ঘরে ঢুকে নাক চেপে ধরে বলে, আপনি মদ খেয়ে এসেছেন? নীরার কথায় ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল, মনে হয় কিছু সময় আগে কান্না করেছে। নেশাটা প্রচণ্ডভাবে ধরেছিল। ওর কথার উত্তর না দিয়ে আমি ওর দিকে চেয়ে আছি। নীরা আবার বলে উঠল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাকে তো বলেইছিলাম আপনার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবো না, তারপরেও কেন আপনি এমন করছেন? বলতে বলতে আমার সামনে আসতেই আমি ওর হাত ধরে টান দিয়ে ওর বুকের সাথে চেপে ধরি। তখন আমার মাঝে শুধু একটা জিনিসই কাজ করছিল, সব মেয়েরাই বেঈমান, বিশ্বাসঘাতক। হয়তো সেটা দিয়ার দেওয়া আঘাতের কারণেই, কিংবা নীরাকে ওই অবস্থায় দেখে আমি ওর মোহে পড়ে যাই। নীরা সে রাতে আপ্রাণ চেষ্টা করে উঠে যাওয়ার জন্য। নীরা চেষ্টা করে নিজেকে আমার বাহুডোর থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। একটা সময় ওর সব চেষ্টা ব্যর্থ হয়, পেরে ওঠে না আমার শক্তির সাথে। সে রাতে নীরা নিজেকে বিসর্জিত করে আমার কাছে। আমি হিংস্র হায়নার ওপর ঝাঁপিয়ে পড়ি নীরার দেহের ওপর। যখন আমার হুঁশ ফেরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সকালে যখন চোখ মিলে দেখলাম নীরার দেহটা আমার শরীরের ওপর, তখন আমি রাতের ঘটনাটা মনে করতেই নিজেকে খুব ছোট মনে করতে লাগলাম। যদিও নীরা আমার স্ত্রী, কিন্তু তাকে আমি স্ত্রীর মর্যাদা দিইনি, আর তার সাথে আমি সংসারও করব না। কিন্তু রাতে যা করেছি তা খুবই অন্যায় কাজ করেছি। প্রচণ্ড অনুশোচনায় ভুগতে শুরু করলাম। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তখনও নীরা ঘুমাচ্ছিল। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরি। রুমে গিয়ে দেখি নীরা বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো কান্না করছে। আমিও বারান্দায় চলে যাই। আমাকে দেখে নীরা চোখের পানি মুছে জিজ্ঞেস করে, কখন আসলেন? আমি বলি, মাত্রই আসলাম। নীরা বলল, আপনি দাঁড়ান, আমি চা করে নিয়ে আসছি। আমি নীরার হাতটা চেপে ধরে বললাম, দেখো, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত, তুমি কিছু মনে করো না। নীরা চুপ করে রইল অনেক সময়, কোনো কথা বলল না। তারপর বলল, ভুলের কিছুই হয়নি, আপনার অধিকার আছে সম্পূর্ণ আমার ওপর। আমি আর কিছু বলতে পারলাম না। হয়তো সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল, আমিও অনুশোচনায় ভুগতেছিলাম। সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম, তাই আর দেশে থাকতে ইচ্ছে করছিল না। হতাশ থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটি শেষ হওয়ার আগেই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরার সাথে তেমন কোনো কথা হতো না। নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে নীরা এত কিছুর পরেও হাসি খুশি থাকার চেষ্টা করত, সে নীরাও কেমন যেন মন মরা হয়ে গেল। ওর হাসি কান্নাকেও আমি পাথর বানিয়ে দিই। এদিকে সেদিনের পর দিয়ার সাথেও আর তেমন কোনো যোগাযোগ করতাম না। যদিও দিয়াও যোগাযোগ করার চেষ্টা করতো, ফোন দিত, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। দিয়া প্রতিদিনই ফোন দিত, কখনো আমি রিসিভ করতাম, কখনো করতাম না। নিজের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল অনুশোচনায়। নীরার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা ভেবে দিন দিন আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। নীরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথাও বলতো না। হঠাৎ একদিন বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় বাসায় ফোনটা রেখে চলে যায়। বন্ধুদের সাথে যখন রাতে আড্ডা দিয়ে বাসায় ফিরি, তখন নীরা আমাকে বলে, আপনাকে একটা মেয়ে ফোন দিয়েছিল, সম্ভবত মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, কাল সে আপনার সাথে দেখা করতে চাইছে।